নতুন একটা ইনসাইট তৈরি হয়, যেটাকে আমরা সমাজবিজ্ঞানের ভাষায় বলি অন্তর্দৃষ্টি। যে আমরা শুধু দেখি না, আমরা দেখতে হয়, ভিতরে ঢুকতে হয়। হ্যাঁ, ওই যে সি রাইটস মিল যেমন বলেছেন, একজন সোশিওলজিস্টের একটা ইমাজিনেশন থাকতে হবে, কল্পনা শক্তি। আপনারা কি এই থিওরিটা পড়েছেন সবাই? সোশিওলজিক্যাল ইমাজিনেশন কেউ কি জানেন? এটা কি আপনাদের ইন্ট্রোডাকশনারি ক্লাসে বলেছে? কেন আজকে হঠাৎ করে মনে হলো এটা খুব গুরুত্বপূর্ণ? হ্যাঁ, যে সমাজবিজ্ঞানের বিষয়গুলো আপনারা আসলে কিভাবে দেখবেন? এটা কি কেউ বলেছে? হোয়াট ইজ জি স্যার, এটা সোশিওলজি? তানভীর স্যারের ক্লাসে আমরা স্যার হ্যাঁ, আলোচনা শুনেছি। আলোচনা শুনেছেন। এই যে স্যার অন্তর্দৃষ্টিটা, বিষয়টা নিয়ে যদি কয়টা মিনিট বলতেন আরেকবার ভালো হতো স্যার। কারণ ইমাজিনেশন, উনি আসলে সোশ্যাল উদাহরণ, ইমাজিনেশন। খুব বিখ্যাত একটা থিওরি, যে সিরাইটস মিলস বলেছেন 60 দিকে। ফর এক্সাম্পল, তিনি উদাহরণ দিয়েছিলেন যে কফি খেতে যাচ্ছেন, ধরেন আপনি একটা দোকানে বসে কফি খাচ্ছেন, এবং কফি খেয়ে শুধু কি আপনি কফিটা পান করছেন, সরি কফি পান করছেন, কিন্তু এর সাথে আসলে কানেক্টিভিটিটা কোথায়? এখন আপনি যদি একজন সমাজবিজ্ঞানী হন, আপনার শুধু কফিটা পান করছেন, কফিটা ভালো না মন্দ, ভালো লেগেছে না মন্দ লেগেছে, এই ধারণার মধ্যে যদি আপনি শেষ করে দেন, তাহলে কিন্তু আপনি সমাজবিজ্ঞানী না। হ্যাঁ, এটা তো সাধারণভাবে আমি আপনি যেকোনো একটা জিনিস খেলে হয়তো বলবো এটা আমার ভালো লাগলে, বলবো যে ভালো অথবা মন্দ, এতে চিনি হয়েছে অথবা হয় নাই, করা হয়েছে বা মানে করা হয় নাই। এইরকম আলোচনাই স্বাভাবিকভাবে হবে। তো তিনি বলছেন যে আসলে এটার ব্রডার ব্রডার পার্সপেক্টিভটা কি? এই কফির সাথে আসলে কি সামাজিক সম্পর্কটা জড়িয়ে আছে? এখন তিনি একদম ভিতরে ঢুকে গেছেন, না? এই কফির সাথে যেখানে ধরেন আপনি, যেখানে কফিটা উৎপাদন হচ্ছে, ধরেন আহ ব্রাজিলের একটা নিভৃত পল্লীতে, সেটার সাথে এই কফি আজকে আপনি যেখানে বসে স্টারবাকে বসে কফি খাচ্ছেন, সেটার সাথে এটার কানেকশন। সেখানে যে রিপ্রেশনটা হচ্ছে, সেখানে যে লেবার রাইটস ভায়োলেশন হচ্ছে, সেগুলো কি আপনি কখনো ভেবেছেন? বা সেটার যে ট্রান্সপোর্টেশনটা হচ্ছে, এটা কি নব্য, এই যে ক্যাপিটালিজমের ফলে এটা ওইখান থেকে ব্রাজিল থেকে বাংলাদেশে কিভাবে আসলো, আপনি কেন খাচ্ছেন? হ্যাঁ, এই যে আপনার এক একটা চুমুক কি এক একটা মানুষকে প্রতিবিম্ব করছে কিনা, যে এক একটা শোষণের সাথে আপনি অংশগ্রহণ করছেন কিনা, এই যে ধরেন আর কি। অর্থাৎ আমরা যা ভাবি যা করি, এটার আসলে মানে ইমাজিনেশন বিষয়টা এরকমই, যে আপনি এখন যা করছেন এটার সাথে আসলে হোল কানেক্টিভিটিটা কোথায়, কোথায় গেল? মানে হয়তো আপনি একটা কফি খাচ্ছেন মাত্র, কিন্তু এটার আসলে ওয়ার্ল্ড ওয়াইড কানেক্টিভিটিটা কি? তাই না? কোথাও শোষণ, কোথায় কর্মজুরি, কোথাও ক্যাপিটালিজম, হ্যাঁ, কোথাও নানান ভাবে এটার একটা বিস্তৃতি হয়েছে। এই বিস্তৃতির হয়ে হয়ে আপনার কাছে কোনোভাবে এসছে, আবার যে আপনাকে সার্ভ করছে, ধরেন যে মহিলাটা আপনাকে সার্ভ করছে বা যে পুরুষ ছেলেটা আপনাকে সার্ভ করছে, সে কি সত্যিকার অর্থে রাইট মজুরিটা পেয়েছে কিনা? এই কফিটা আপনি খাচ্ছেন ৩০০ টাকা, এটার দাম কি আসলে ৩০০ টাকা? এই কতটুকু অংশ মালিকের পকেটে যাচ্ছে, ফর এক্সাম্পল। আর আপনি কেন এই ওইখানে বসে খেতে হচ্ছে, স্টারবাকে গিয়ে আপনাকে কেন খেতে খেতে হচ্ছে? এই যে আপনি স্টারবাকে যাচ্ছেন ফ্রিকুয়েন্টলি, এইটার সাথে আপনার সামাজিক সামাজিক ব্যবস্থার কি সম্পর্ক? এক্সকিউজ মি হ্যাঁ, স্যার। তাই না? হ্যাঁ, বলেন প্লিজ। স্যার বলছিলাম যে সোশ্যাল ইমাজিনেশনটা খুব ইন্টারেস্টিং একটা বিষয়। হ্যাঁ, সি ওই যে সি রাইট মিলস এর ওনার এই সম্পর্কে একটা পূর্ণ বই আছে। হ্যাঁ, বইয়ে তো আছে। স্যার আপনি যেটা বললেন যে সোশ্যাল ইমাজিনেশন যদি আমরা সোশ্যাল মানে সোশ্যাল অ্যাসপেক্ট থেকে ভাবতে থাকি, তাহলে কিন্তু স্যার এটা আবার ইকোনমিক্যাল অ্যাসপেক্টের দিক থেকে স্যার এটা স্ববিরোধিতা হয়। কারণ ইকোনমিক্স চিন্তা করতে গেলে স্যার আমরা যখন একটা কফি শপে কফি খাচ্ছি, এই কফিটা উৎপাদন করছে হয়তো বা শিশু শ্রমে মানে বন্দি দশায় আফ্রিকান একটা হ্যাঁ, হ্যাঁ, জেনারেশন। বা আমরা যখন রাস্তা দিয়ে হাঁটতেছি, এই রাস্তা যারা নির্মাণ করছে শ্রমিকরা, তাদের হয়তো বা ন্যায্য মজুরি পাচ্ছে না, তারা হতদরিদ্র জীবনযাপন করছে। তো স্যার ইমাজিনেশন করতে গেলে আমরা ইকোনমিকের ওই সেক্টরটা কিন্তু আমরা স্যার মানে স্ববিরোধিতা করছি যে ইকোনমিকে যখন আমরা একটা কাজ করি, সেটা ভালো অথবা মন্দ, আমাদের অজান্তে কিন্তু এই কাজটা অন্য আরেকজনের জন্য কিন্তু ইকোনমিক্যাল একটা স্ট্যাটাস তৈরি করে দিচ্ছে, তাই না হ্যাঁ, স্যার? এটা এটা খুবই স্বাভাবিক। এটা স্বাভাবিক। মানুষ হয়তো, মানুষের আসলে যোগ্যতা অনুসারেই তো মানুষ তার কর্মের মধ্যে ইনভলভ হয়।
সমাজ তো অর্থনীতির বাইরে না। মানে বিষয়টা হচ্ছে আসলে আপনি আসলে ইমাজিনেশন এমন একটা বিষয় যে আপনি আসলে ঢুকলে তো ভিতরে ঢুকতে পারবেন যে একেবারে মাইক্রোস্কোপিক হয়ে যেতে হবে। এই জন্য এটাই বলা হচ্ছে যে ইমাজিনেশনটা হচ্ছে ব্যক্তির সাথে আসলে কনসেপ্টের মূলটাই হচ্ছে যে আমরা সোশ্যোলজি পড়ছি, এটা সত্য, কিন্তু ব্যক্তির সাথে সমাজের একটা একটা যুগপৎ একটা সম্পর্ক আছে। ব্যক্তিকে বাদ দিয়ে সমাজ না। সুতরাং ব্যক্তির ট্রাবল, হ্যাঁ, বা একজন ব্যক্তির ট্রাবলটা বৃহৎ সমাজের উপর কি প্রভাবটা তৈরি করছে, এটা ইমাজিনেশন দিয়ে আপনি ধরে ফেলতে পারবেন। সেটা অর্থনৈতিক হোক, রাজনৈতিক, অর্থাৎ ইমাজিনেশন এমন একটা কনসেপ্ট যেটা ব্যক্তি এবং সমাজের মধ্যে একটা কানেক্টিভিটি তৈরি করে। আপনাকে খুব ব্রড ফ্রেমওয়ার্কে ভাবতে চেষ্টা করে আপনার বর্তমান ব্যক্তিগত অবস্থা থেকে আপনাকে অনেক বড় জায়গায় নিয়ে যাবে। এই যে এই জিনিসটাই হচ্ছে ইমাজিনেশন, অর্থাৎ আপনাকে ব্রড মাইক্রো এবং মেক্রোর মধ্যে একটা যোগসূত্র, সেটা হতে পারে অর্থনীতির কথা বললেন আপনি, হতে পারে, হতে পারে আহ একটার সাথে, কিন্তু ছোট বিষয়টাও যে বড় বিষয়ের সাথে সম্পর্কযুক্ত, এটা ধরাই আপনি ইমাজিনেশন। আপনি যদি একেবারে মাইক্রো লেভেলে এত ঢুকতেও যান এবং ইমাজিনেশন দিয়ে সেটা সম্ভব, এটাই। হ্যাঁ, থ্যাংক মোটামুটি জি, এটা থ্যাংক আমি। ইউ স্যার, সোশ্যাল হ্যাঁ, ইমাজিনেশনটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছি। হ্যাঁ, জি। এই যে এখন আজকে আমরা আসলে বলার চেষ্টা করছিলাম যে আজকে আমরা যেহেতু সভ্যতাগুলো নিয়ে একটু দেখার চেষ্টা করব, আমরা প্রথম যে সভ্যতাটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব সেটা হচ্ছে যে আমরা সবাই সেটা সম্পর্কে কিছুটা ধারণা আছে। সেটা হচ্ছে নদী তীরবর্তী একটা বিখ্যাত সভ্যতা, আহ সেটা হচ্ছে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, যেটাকে আমি আপনারা সিন্ধু সভ্যতা নামে বলি। এখন এই ব্যাপারে আহ, আমি প্রথমে বলছিলাম যে আমরা একটা কাজ করি, আমরা কনভেনশনাল ওয়েতে না গিয়ে বরং আমরা একটু আলাদা আজকে একটু যাওয়ার চেষ্টা করি। এটা হচ্ছে যে আমরা আহ, হ্যাঁ, একটা একটা ভিডিওতে যাই, আমরা ইউটিউবে যাই একটু। হ্যাঁ, আহ, ইউটিউবে যাই, ইউটিউবে যখন আপনি কি দেখতে পাচ্ছেন আমার স্লাইডটা? এখনো ওপেন হয়নি স্যার, একটু লেট হচ্ছে। আচ্ছা, দেখা যাক। আমাকে জানাবেন যদি ওপেন হয়। ওপেন হয়েছিল আবার অফ হয়ে গেল স্যার। ও আচ্ছা আচ্ছা স্যার, আচ্ছা, আবার। হয়েছে স্যার, দেখতে আচ্ছা, পাচ্ছি। এটি দেখবেন আমরা আমরা একটু খুব ডেলিবারেটলি একটু ইউটিউবের দিকে যাচ্ছি, কারণটা হচ্ছে এই জন্যই, বলার মধ্যে হয়তো অনেক কিছু আমরা বলবো, কিন্তু আমরা তো যেহেতু আহ, আমাদের বক্তব্যটা একটা বিষয়, কিন্তু ভিজুয়ালাইজেশনটাও একটা বড় বিষয়। ভিজুয়ালাইজেশন দিয়েও হয়তো অনেক 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 বিষয় অনেক সহজে একটু ক্যাপচার করা যায়। তবে আমরা প্রথমে একটা কাজ করি, প্রথমে আমরা একটা এই যে দেখবেন আপনারা ইউটিউবে যখন যাবেন দেখবেন বেশ বাংলায় অন্তত বেশ কয়েকটা ভালো ভালো আহ, 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 এই এই সভ্যতা নিয়ে অ্যাটলিস্ট দুই তিনটা ভালো ডকুমেন্টারি আছে। আমরা ধরেন শর্ট করে যদি একটা দেখার চেষ্টা করি, আহ, তখন দেখি আসলে এই যে নগর সভ্যতা, সিন্ধু সভ্যতাটা আসছে আসলে সিন্ধু নদীর ভাইকে, যেমন আমরা বলেছি নদীকে কেন্দ্র করে যে সভ্যতা সেটার নামই সে আহ নদী কেন্দ্রিক সভ্যতা। এর একটা সুস্পষ্ট উদাহরণ হচ্ছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, যেটা সিন্ধু নদীর অববাহিকায় গড়ে উঠেছিল। বিশেষ করে আমরা দুটা নগরের কথা খুব বেশি জানি, একটা হচ্ছে কি নাম দুটা বলেন তো? একটা নাম হচ্ছে মহেঞ্জোদারো, আর একটা হচ্ছে হরপ্পা। বর্তমানে অবশ্যই দুইটাই পাকিস্তানের মধ্যে পড়েছে, কিন্তু আসলে আদতে একটা বিস্তীর্ণ অঞ্চলে, উপমহাদেশের বিস্তীর্ণ অঞ্চলে সেটা ছড়িয়ে আছে। আচ্ছা, এটা আমরা একটা শর্ট ভিডিও দিয়ে একটু দেখি। আহ, একটা অনেকগুলো একটু দেখার চেষ্টা, আপনারা এটা কি শুনতে পাচ্ছেন? সাউন্ড আসতেছে না স্যার। না, সাউন্ড আমি দেইনি। ঠিক আছে, আমরা আগে একটু দেখার চেষ্টা করি। ঠিক আছে, আবার।
এক্সকিউজ মি স্যার, সাউন্ড আসতেছে না, শুধু দেখা যাচ্ছে। তো সাউন্ড হচ্ছে না? হচ্ছে না স্যার। আর স্যার, শিওর? স্যার লিঙ্কটা আমাদের একটু গ্রুপে দিয়েন স্যার, আমরা দেখে নিব পরে। আচ্ছা। এখন আচ্ছা, ঠিক আছে। ওকে। এখান থেকে আলোচনা করেন। আমি একটু দেখতে চাচ্ছিলাম আপনাদের মধ্যে থাকলে ভালো, কিন্তু একটু দেখা যাওয়ার কথা। তাও আবার আচ্ছা, ঠিক আছে, আমরা লিঙ্ক গুলো কয়েকটা দিব। তা আপনারা একটু ভিডিও গুলো দেখবেন। এটা খুব জরুরি, কারণ ভিজুয়ালাইজেশনের মাধ্যম দিয়েও অনেক ক্ষেত্রে কিছুটা সুবিধা হয়। ঠিক আছে, আমরা আমাদের আলোচনায় যাই। আপনারা এটা দেখতে পাচ্ছেন না কেন আমি ঠিক বুঝলাম না, শুনতে পাচ্ছেন না সাউন্ডটা? সাউন্ডটা শোনার কথা। তাও আবার আমি আমাদের আচ্ছা, আমাদের মনে হয় এখানে আমি কোথাও গেল ফাইলটা খুঁজে পাচ্ছি না। আচ্ছা, আমি এমএমই একটু আলোচনা করি তাহলে। আজকে আমি ফাইলটা এখনই দেখতে পাচ্ছি না, আমি নিয়েছিলাম ইমেইলে। এনিওয়ে, সিন্ধু সভ্যতা আহ, সম্পর্কে আমাদের আপনারা আমরা এখান থেকে একটু আলোচনা করি। সিন্ধু সভ্যতা সম্পর্কে। আর নদীমাতৃক সভ্যতাগুলো আসলে কোথায় গড়ে উঠেছিল? নদীমাতৃক সভ্যতাগুলো গড়ে ওঠার পেছনে নদীর অববাহিকা একটা বড় ভূমিকা পালন করেছে, তাই তো? কারণ নদীর পাশেই এই নদীমাতৃক সভ্যতাগুলো গড়ে উঠেছে। এর পৃথিবীতে অনেকগুলা নদীমাতৃক সভ্যতা আছে, যেমন আমরা গত ক্লাসে বলেছি, মেসোপটেমিয়া, এটা সেটা। তো আমাদের এই ভারতবর্ষের মধ্যে এই একটা একটা খুব বৃহৎ একটা প্রেক্ষাপটে আমরা যে সভ্যতাটাকে দেখতে পাই সেটাকে বলা হচ্ছে যে সিন্ধু সভ্যতা। সিন্ধু নদীর অববাহিকায় যে নগর সভ্যতা গড়ে উঠেছিল সেটাই বলা বলা হচ্ছে যে পুরনো অনেকগুলো সভ্যতার প্রায় কাছাকাছি। ধরেন হয়তো যদি ধরেন মিশরীয় সভ্যতা বা মেসোপটেমীয় সভ্যতা যতটুকু পুরনো, হয়তো এত পুরনো না হলেও খ্রিস্টপূর্ব 2400 বা 2300 সাল অবধি এই সিন্ধু সভ্যতাটা মোটামুটি একটা ধারণার মধ্যে এসছে। কিন্তু এটার আবিষ্কারটা কিন্তু খুব বেশি। এই যে আপনারা যেটা একটু দেখার চেষ্টা করলেন, যে তখন ওই যে ব্রিটিশরা যখন একটা রেল লাইন তৈরি করছিল লাহোর থেকে করাচি পর্যন্ত, তখন ওই যে যেমন একটু আগে বলছেন যে দুই ভাই যারা রেল লাইনের কাজে কাজ পেয়েছিল, তারা যে স্থানীয় জনগণ হয়তো তাদেরকে বলেছেন যে আশেপাশে কিছু ইট পাওয়া যায়, পুরনো দিনের ইটের বিষয় আছে, সো ইটের বিষয় থেকে তারা রেল লাইনের বিভিন্ন কাজে ব্যবহার করেছেন। সেটা একটা বিষয় হতে পারে। কিন্তু এই সভ্যতাটা আসলে বিকাশের পিছনে দুটা সরি, এই সভ্যতাটা আসলে বিস্তীর্ণ একটা অঞ্চল, পাকিস্তানের একটা বিস্তীর্ণ অঞ্চল, ভারতের একটা বিস্তীর্ণ অঞ্চল, গুজরাট বা এই সমস্ত অঞ্চলগুলো মধ্য দিয়ে যেখানে সিন্ধু অববাহিকাটা বিকশিত হয়েছে, ঠিক সেই জায়গাটাতে গিয়ে এই সভ্যতাটা গড়ে উঠেছে। এবং এই সভ্যতার পিছনে দুটা দুটা নগর সভ্যতা গড়ে উঠেছে। এই সভ্যতাটা আসলে দুটা নগর সভ্যতার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। একটার নাম হচ্ছে হরপ্পা। খেয়াল করেন ক্লাস 5, 4, 6, 7-এ হয়তো এইটা আছে। একটা হচ্ছে হরপ্পা, আর একটা হচ্ছে মহেঞ্জোদারো। দুইটাই এখন বর্তমানে পাকিস্তানের মধ্যে পড়েছে। আচ্ছা, এই হরপ্পা এবং মহেঞ্জোদারো এই দুইটা আসলে হচ্ছে দুইটা নগর কেন্দ্রিক সভ্যতা।
মানে এই সিন্ধু নদীর অববাহিকার মধ্যে এই নগরগুলো গড়ে উঠেছে। এবং সবচেয়ে যেটা দুর্দান্ত বিষয়, আহ এগুলার খনন কাজটা আসলে হয়েছে 1920 বা 1921, এই সময়ে প্রত্নতাত্ত্বিকরা এই খনন কাজগুলো করেছেন। এখানে একজন বাঙালি বিখ্যাত প্রত্নতাত্ত্বিকও ছিলেন, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। উনিও এই খনন কাজগুলোতে অংশগ্রহণ করেছেন ব্রিটিশদের সঙ্গে। এখন একটা সভ্যতাকে যখন আপনি একটা সিমটমটা যখন আপনি আবিষ্কার করতে পারেন, তখন আসলে কি হয়, তখন আপনি এর এর পিছনে আস্তে আস্তে যখন ঘুরতে থাকেন, তখন নানান রকম আসলে কিভাবে বুঝেন যে এখানে একটা সভ্যতা ছিল। প্রত্নতাত্ত্বিকরা আসলে তাদের টেকনোলজি ইউজ করে তারা আস্তে আস্তে ভিতরে ঢুকতে 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 তখন তারা বুঝতে পারেন আসলে এই পরিক্রমাটা আসলে কেমন। এই যে একটা নগর তারা আবিষ্কার করলেন, এই পুরো নগরের এই কাঠামোটা কি অবস্থার মধ্যে যায়। সুতরাং সর্বপ্রথম যেটা বিশেষ বিশেষভাবে আহ ধারণার বিষয়, যে এটা একটা নগর কেন্দ্রিক সভ্যতা এবং অত্যন্ত স্ট্রাকচার্ড একটা সভ্যতা। এই দুইটাই, একটা সিন্ধুতে, সরি, সিন্ধু, মানে একটা হচ্ছে হরপ্পাতে, আর একটা হচ্ছে মহেঞ্জোদারোতে। এখানে বলা হচ্ছে যে এটা একটা খুব সুপরিকল্পিত নগর সভ্যতা। সুপরিকল্পিত বলতে হচ্ছে এই জন্যই যে এটা নানানবিধ প্রাচীর, দুর্গ, হ্যাঁ, এবং বিস্তীর্ণ এলাকা জুড়ে অবস্থিত। এবং ভিতরে আহ ভিতরে এটার ভিতরে যে বাড়িঘর বা ঘর বাড়িগুলো নিদর্শন পাওয়া যায়, একটু উঁচু আহ, উঁচু জায়গার মধ্যে তৈরি, এবং খুব স্ট্রাকচার, যোগাযোগ ব্যবস্থাটা এত বেশি আহ মানে চমকপ্রদ। এবং তাদের একটা নিজস্ব সুয়েরেজ ব্যবস্থা ছিল, হ্যাঁ, যার ফলে যে নগরের যে বর্জ্য আবর্জনা, সেই নগরবাসীকে যাতে নষ্ট না করে এখান থেকে সেটা যোগাযোগ ভাবে সেটা বের হয়ে যায়। অর্থাৎ একটা স্ট্রাকচার নগর আজকের দিনে, তখনকার প্রত্নতাত্ত্বিকদের কাছে এটা খুব একটা আশ্চর্যের বিষয় ছিল যে ঠিক মানে খ্রিস্টপূর্বের ওই সময়ে 1000-2000 বছর আগেও যে নগরের যে ধারণাটা, আমরা যেহেতু সোশ্যাল হিস্ট্রি পড়ছি আসলে ক্ষণে ক্ষণে আমাদের ওই জিনিসগুলো জানার থেকে বড় বিষয়টা হচ্ছে যে তাদের বস্তুগত সংস্কৃতি, যেমন আমরা বলেছিলাম সংস্কৃতি এবং সভ্যতা, তাদের এই বস্তুগত সংস্কৃতিটা তারা কিভাবে বিকশিত করেছে। অর্থাৎ সেটাই হচ্ছে যে বিষয়, যে তারা এমন একটা কালচার তৈরি করেছে, যে কালচার, বস্তুগত কালচারের কথা বলছি, যে তাদের বসবাসের যে সমস্ত প্রক্রিয়ার মধ্যে তারা এমন ভাবে নিদর্শনগুলো স্থাপন করেছে যেটা এখনকার দিনে একেবারে বিস্ময়কর। সুতরাং এখানে রাস্তাঘাট ছিল, এখানে ইটের বড় বড় ইমারত ছিল, এখানে ঘর, মানে কাঠের কাজ, ঘরের কাজ, হ্যাঁ, এবং ড্রেন, রাস্তাঘাট, নগরের রাস্তাঘাট তৈরি হওয়ার পিছনে সইরে যাওয়ার জন্য ঢাকনার ব্যবস্থা, এই প্রত্যেকটা বিষয়ে খুব পরিচ্ছন্ন একটা আহ, নিদর্শন এই সভ্যতাগুলোর মধ্যে ছিল। এবং কূপ, হ্যাঁ, তারপরে পৌরসভা, এবং তারা সিটি সেন্টার, যেখানে বসে তারা সামাজিক সামাজিক প্রক্রিয়াগুলো একসঙ্গে মিট করতে পারে, একসঙ্গে বসতে পারে, সেই বিষয়গুলো একটা দুর্দান্ত জায়গার মধ্যে তারা তৈরি করেছিল। তাদের বড় বড় শস্যাগার ছিল, যেখানে তারা ফসল আহ সংরক্ষণ করবে, হ্যাঁ, মানে শস্য মজুত করার জন্য, যেটাকে আমরা এখন বলছি হিমাগার, এই হিমাগার স্থাপন করার মতো তাদের নানান রকম জায়গা অনুষ্ঠানগুলো ছিল। বলা হচ্ছে যে এই সমস্ত মানুষগুলো, আহ অর্থাৎ দেখেন তাদের একটা সুনির্দিষ্ট নাগরিক কেন্দ্র আছে, তাদের একটা নগরের একটা সুনির্দিষ্ট কাঠামো আছে, কিভাবে নগরটা গড়ে উঠেছে, এটা অর্থাৎ বাড়ি ঘরগুলো বলেন, রাস্তাঘাট বলেন, এইটার একটা সুনির্দিষ্ট প্রেক্ষাপট তারা তৈরি করে, এবং সেই চিন্তা ভাবনা থেকে খুব মডার্ন ওই সময়ের ক্ষেত্রে বলা যেতে পারে খুব অ্যাডভান্স আইডিয়ার মাধ্যম দিয়ে তারা নগরটা বিকশিত করেছে। তারা নানান রকম স্থাপত্যকলা বিকশিত করেছে। সেটা জনসাধারণের জন্য ধরেন গোসলের ব্যবস্থা, স্নানাগার, প্রত্যেকটা বাড়ির জন্য আলাদা আলাদা উঠান, লন, ঠিক আছে। এই 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 যে একটা পূর্ণাঙ্গ নগর হওয়ার যে প্রক্রিয়া, এই সমস্ত গুলো তারা তখনকার দিনে তৈরি করেছিল। এটা একটা বিষয়। এবং আরেকটা বলা হচ্ছে, যদি বলি আমরা নগরের ক্ষেত্রে, আরেকটা বলা হচ্ছে যে সামাজিক ক্ষেত্রে, সেটা হচ্ছে যে তারা তারা নানান রকম
আহ, আহ, নানান রকম ব্যবস্থা তারা তৈরি করেছে, যেমন সামাজিক সম্পর্কের ক্ষেত্রে, যেমন একটু আগে আমি যেমন বললাম, তাদের এক জায়গায় মিট হওয়ার ক্ষেত্রে একটা বিষয়, তাদের নিজস্ব একটা কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থা, তাদের নিজস্ব শস্যাগার, তাদের সামাজিক সাংস্কৃতিক আহ আহ, এবং পারিবারিক বন্ধন, সেই বিষয়গুলাও প্রত্নতাত্ত্বিকরা কিছুটা খুঁজে বের করার চেষ্টা করেছেন। তাদের নিজস্ব কিছু আচার অনুষ্ঠান ছিল, এবং তারা পোশাক, তারা ধারণা করছেন যে পুরুষরাও লম্বা চুল রাখতো মেয়েদের মতো, নানান রকম অলংকার ব্যবহার করতো, কারণ এই এই স্থাপত্য বা এই নিদর্শনগুলো তারা খুঁজে বের করতে পেরেছেন। এগুলো পেরেছেন বিধায়, সুতরাং তারা ধারণা করছেন। তাদের নিজস্ব আচার অনুষ্ঠানের কথা বলা হয়েছে, যে যে হরপ্পা বা মহেঞ্জোদারোর যে সামাজিক আচার অনুষ্ঠানগুলো ছিল, সেখানে এক ধরনের পুরোহিততন্ত্র ছিল। অর্থাৎ প্রত্যেকটা পরিবারের মধ্যে পুজোর জায়গা আছে, দেবী মাতৃকার একটা বিষয় বস্তু আছে। সুতরাং তারা তারা কি আসলে পূজনীয় ব্যক্তি কিনা, বা সেই বিষয়গুলোও একটা একটা বিষয়, যেটা যেটা নিয়ে তারা আহ প্রত্নতাত্ত্বিকরা সেটা খোঁজ তারা পেয়েছেন। আহ, এবং তাদের একটা বিস্তৃত নগর সভ্যতার সাথে বিশ্বাস করে তারা এক ধরনের কাঠামোবদ্ধ আলোচনার মধ্যে তারা গেছেন। এবং আরেকটা জিনিস তারা বলছেন, যে তারা যে আসলে কি ধরনের ফসল উৎপাদন করতেন। বলা হয়েছে যে তারা আসলে যে কৃষিজাত পণ্য ব্যবহার করতেন, সেটা আসলে দুই প্রকার, সরি, সেটা কয়েক প্রকার। সেখানে আসলে ধানের সন্ধান তারা পান নাই, বরং তারা পেয়েছেন সেটা হচ্ছে যে গম তারা হয়তো প্রডিউস করতেন, তারা যব প্রডিউস করতেন, তিল প্রডিউস করতেন, বা বিভিন্ন ধরনের সবজি তারা প্রডিউস করতেন, কিন্তু তারা আহ ধান করতেন, এটা হয়তোবা প্রত্নতাত্ত্বিকরা ঠিক ওইভাবে পান নাই। তবে তাদের মধ্যে নানান রকম আর্টিজান ছিল। আর্টিজান মানে হচ্ছে যে নানান রকম নানান রকম পেশাজীবী গোষ্ঠী, যেমন আমরা যেটাকে বলি কামার, শিল্পী, হ্যাঁ, শেখরা, এই ধরনের নানান রকম পেশাজীবী গোষ্ঠী তাদের মধ্যে ছিল, যারা আহ বিভিন্ন পেশা এবং বৃত্তি আহ, গুলো তারা করতেন। এবং এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে তাদের যেমন একটু আগে আমরা বলেছি, যে তাদের একটা খুব সাজানো গোছানো নগর পরিকল্পনা ছিল। এবং তার মানে কি, আরেকটা জিনিস এটা থেকে আপনি ধারণা করতে পারেন, তাদের একটা চমকপ্রদ রাজনীতি কাঠামো ছিল। এই রাজনীতি কাঠামোটা একটা বিষয়বস্তু, যেমন তাদের নিজস্ব শাসনকর্তা, তারপরে তাদের এক জায়গায় মিলিত হয়ে তাদের ক্রীতদাস ব্যবস্থা, তাদের মধ্যে হায়ারার্কি, এক ধরনের সামাজিক হায়ারার্কি, এই সমস্ত বিষয়গুলোই আহ নির্ভর করে যে তাদের সামাজিক রাজনৈতিক বিভিন্ন ক্ষেত্রে একটা একটা স্ট্রাকচার্ড ধ্যান ধারণা তাদের মধ্যে ছিল। এবং এই যে নগরকেন্দ্রিক সভ্যতাটা, এটা মানুষের কাছে একটা বিস্ময়কর আবিষ্কার। এই জন্যই কারণ তখনকার সমাজ ব্যবস্থায় এই এই ভারতীয় উপমহাদেশের এই ধারণার মধ্য থেকে তারা যে একটা বিস্তৃত কাঠামো তারা তৈরি করেছেন, যেটা ভাবলে এখনকার দিনে হয়তো আমি হয়তো বলবো যে এটা তারা কিভাবে তৈরি করতে পেরেছিলেন। সে তৈরি করার পিছনে তাদের মধ্যে সেই স্কিল বা সেই ধরনের বিকশিত চিন্তা ভাবনাগুলো ছিল বিলাই সেটা তাদের পক্ষে সম্ভব হয়েছে। তবে এই ক্ষেত্রে আহ একটা জিনিস হয়তো ঠিক সেইভাবে ধরা যায় না, একটা ক্ষেত্রে হয়তো তাদের ভাষা লিপিটা ভাষা লিপিটা ঠিক সেইভাবে এখনো উদ্ধার করা যায় নাই, কারণ তারা যে লিপি বা ভাষা ব্যবহার করতেন, সেই লিপি এবং ভাষার ক্ষেত্রে অনেক কিছু পাওয়া গেছে, যেগুলা তাদের চিত্রলিপিটা পাওয়া গেছে, কিন্তু আসলে তাদের যে মৌখিক ভাষার যে বিন্যাস, সেই বিন্যাসটা ঠিক ওইভাবে অনেকে পাঠ্য উদ্ধার করতে পারেন না। সুতরাং আসলে তারা কি ধরনের ভাষা বা কি ধরনের আহ মানে ব্যবহার করতেন, সেটা নিয়ে এখনো কিছুটা দ্বিধাগ্রস্ততা আছে। সেটা একটা বিষয়। তবে তারা শিল্পকলায় একটা আহ বিশাল আহ, উম, আহ, শিল্পকলা তাদের একটা বিশাল একটা ব্যুৎপত্তি ছিল। তাদের স্থাপত্য কীর্তি অসাধারণ। পাথর এবং ধাতুর তৈরি বিভিন্ন মৃৎশিল্প যেগুলো তারা আবিষ্কার করেছে, সেগুলা দিয়ে বোঝা যায় তারা হাঁড়ি পাতিল বা মটকা, এই সমস্ত জিনিসগুলো তারা, অর্থাৎ প্রাত্যহিক জীবন যাপনের জন্য যা যা প্রয়োজন, এই সমস্ত জিনিসগুলো
তারা তৈরি করতে পারতেন। এবং এত বিস্তৃত তথ্য আপনাদের বইগুলোতে দেওয়া আছে, আসলে কোনটা আহ কোনটা মানে আপনি যদি দেখেন যে বিভিন্ন জায়গায় একটা নগর হতে গেলে, অর্থাৎ দেখেন আপনি মোট কথাটা হচ্ছে যে এটা একটা নগর কেন্দ্রিক সভ্যতা, যেখানে প্রথম বিষয় হচ্ছে যে নগরের একটা শৃঙ্খলাবদ্ধ কাঠামো তারা তৈরি করেছেন। একটা স্ট্রাকচার নগর বলতে কি বোঝায়? নগরটা আবার দুই ভাগে ভাগ করা ছিল। একটা হচ্ছে আপার সাইড, একটা হচ্ছে লোয়ার সাইড। আপার সাইডের একটা অংশ এবং লোয়ার সাইডের একটা অংশ, অর্থাৎ মানে দুইটা জায়গায় তারা বসবাস স্থাপন করেছে, যাতে একটা মানে এবং এইগুলোর মধ্যে তারা এমন ভাবে শৃঙ্খলাবদ্ধ করে ড্রেনেজ ব্যবস্থাটা তারা তৈরি করেছিল, সেটা এখনকার দিনে মানুষকে একেবারে সারপ্রাইজ করে। এটা একটা বিষয়, অর্থাৎ তারা স্ট্রাকচারালি বা আর্কিটেকচারাল দিক থেকে তারা একটা অংশে আছে। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে যে তাদের হচ্ছে সামাজিক এবং সাংস্কৃতিক বন্ধন, সেই একটা দারুণ ব্যবস্থা, সেটাও তারা তৈরি করেছে এক। তৃতীয় হচ্ছে যে তাদের নিজ ধর্মের ক্ষেত্রে, ধর্ম বিশ্বাসটাকে ক্ষেত্রে তাদেরকে এটা ধরে নেওয়া যায় তারা হয়তো বিভিন্ন দেবদেবীর হয়তো পূজা করতেন। এই ধারণাগুলো বা এই কনফার্ম, এবং এগুলা পেয়েছেন বিধায় তারা হয়তো যারা পরবর্তীতে বিভিন্ন মূর্তি বা এগুলা আবিষ্কার করতে পেরেছেন, তারা হয়তো ধরেই নিয়েছেন যে তারা জীবদ্দশায় মৃতদেহ, জীবদ্দশায় তারা পূজা অর্চনার সঙ্গে নানানভাবে এঙ্গেজ ছিলেন। এটা তারা পেয়েছেন। হয়তোবা তারা ধারণা করছেন যে তারা ধর্ম বিশ্বাসের ক্ষেত্রে আহ, ওই যে ধর্ম বিশ্বাসের ক্ষেত্রে হয়তো শুভ অশুভ, সেক্রেড এবং প্রফিট, যেটা দুর্গেম বলছেন, এই ধারণাগুলো হয়তো তাদের মধ্যে ছিল। অর্থাৎ নানান রকম মূর্তি আবিষ্কার বা এগুলাতে পাওয়ার ফলে তাদেরকে ধরে নেওয়া হয়েছে যে তারা হয়তো অধিবাসীদের মধ্যে পূজা অর্চনার একটা ব্যাপক প্রচলন ছিল। কিন্তু তাদের প্রচুর পরিমাণ বস্তুগত সংস্কৃতি ছিল, এবং তাদের অলংকার, তাম্র, আহ, রৌপ্য, স্বর্ণ, এগুলার পেয়েও কিন্তু এই ধারণাগুলো হয়েছে তারা মৃৎশিল্পে হয়তো বিকশিত ছিল, তারা ধাতব শিল্পে বিকশিত ছিল। হ্যাঁ, তারা বিভিন্ন রকম অঙ্গসজ্জা, নানান রকম প্রক্রিয়াগুলো তারা আবিষ্কার করতে পারতো, এগুলা একটা ছিল। অনেকে আবার এটাও পেয়েছেন যে তাদের হয়তো আহ জ্ঞান বিজ্ঞানেও কিছু অবশ্যই একটা বিকশিত হয়েছিল, না হলে তারা এইভাবে নগরটাকে কিভাবে তৈরি করতে পেরেছে। এটাও বলছেন তাদের গণিতে হয়তো একটা ধারণা ছিল, তাদের নগর পরিকল্পনায় একটা সুশৃঙ্খল ধারণা ছিল, জ্যামিতিক জ্ঞানের একটা বিকাশ ছিল, এটা খুব গুরুত্বপূর্ণ। তারা কারণ এইটার সাথে নগর পরিকল্পনার একটা সম্পর্ক আছে, শুধু সেটা একটা ধাতব বিদ্যা, রসায়ন বিদ্যা, এই যে ধরেন পানিকে কিভাবে তারা কন্ট্রোল করতে পারছে, তো সেইটার একটা বিষয়। এই সমস্ত কিছু দিয়ে তাদেরকে এইভাবে আহ, মানে এইভাবে ধারণা করা যায় মহেনজোদারো এবং হরপ্পা যারা বসবাস করতেন, তারা একটা উন্নত বা পরিশীলিত মননশীলতা তাদের মধ্যে ছিল, এবং এইটাকে তারা নানানভাবে কাজে লাগিয়ে তাদের এই নগরের বিকাশ তারা ঘটিয়েছেন। এবং এই ঘটানোর ফলে আহ আহ, এই এই সভ্যতাটা ভারতবর্ষের একটা ক্লাসিক্যাল এক্সাম্পল হয়ে থেকেছে ওভার পিরিয়ড অফ টাইম। কিন্তু এই সিন্ধু সভ্যতাও যে ভাঙ্গার পিছনে কিছু কারণ প্রত্নতাত্ত্বিকরা বলেছেন। যে একটা বিষয় হচ্ছে যে নানান রকম আবহাওয়ার পরিবর্তন, যখন হয়েছে, জলবায়ুর পরিবর্তন হয়েছে, তখন আসলে কৃষি উৎপাদন ব্যাহত হয়েছে নানান ভাবে। এবং এই কৃষি উৎপাদনগুলো ব্যাহত হওয়ার ফলে হয়তো তারা এক নগর থেকে অন্য জায়গায় তখন তারা মাইগ্রেট করেছে, যাতে মাইগ্রেশনের ফলে পারহ্যাপস এই অঞ্চলগুলোতে আহ আহ নগরগুলো আস্তে আস্তে ক্ষয়িষ্ণু হয়ে গেছে। এটা একটা বিষয়। কিছু কিছু বন্যা, প্লাবন, এই ঘটনাগুলো হয়তো সিন্ধু সভ্যতাকে একটা র্যাকেজের মধ্যে নিয়ে গেছে। সেগুলা থেকেও হয়তো সিন্ধু সভ্যতার কিছুটা কিছুটা আহ আহ, ধ্বংস হয়েছে। নদীগুলো, বিশেষ করে নদীকে কেন্দ্র করে সিন্ধু সভ্যতা গড়ে উঠেছে। আবার এই নদীর গতিপথ পরিবর্তনের ফলেও, হ্যাঁ, এই সভ্যতার আহ, যেমন সিন্ধু শাখা নদীগুলো নানান রকম গতি পরিবর্তনের ফলে হয়তো এই নগরের সাথে যখন নদীর একটা ডিসকানেকশন তৈরি হয়েছে, সেগুলা কিন্তু এই সভ্যতাগুলো
পতনের পিছনে হয়তো একটা কারণ আম, প্রত্নতাত্ত্বিকরা খুঁজে পান। আরেকটা বিষয় হচ্ছে যে বহিঃশক্তির আক্রমণ। বহিঃশক্তির আক্রমণও অনেক ক্ষেত্রে কাজ করেছে, যে যার ফলে এই সভ্যতা আর কিছুটা বাধাগ্রস্ত হয়েছে। এবং এর ফলে হয়তো এই সভ্যতা আকস্মিক এই বহিঃশক্তির আক্রমণগুলো প্রতিহত করতে পেরে বা না পারার পিছনেও কিন্তু এই সভ্যতার একটা ধারণা পাওয়া যায়, যে এর পতনের পিছনে। অর্থাৎ মোট কথা হচ্ছে যে এই নগর কেন্দ্রিক সভ্যতার, আমরা খুব শর্টলি একটু দেখি, এই নগর কেন্দ্রিক সভ্যতা যে পাকিস্তান, বর্তমান পাকিস্তানের আর পাঞ্জাব এবং লারকানা, এই দুইটা জায়গার মধ্যে এখন এইভাবে রাকেশ গুলো এখন এই হিসাবে আছে। এটা একটা নগর কেন্দ্রিক সভ্যতা। এই সভ্যতা নগরের একটা উৎকৃষ্ট রকম বিকাশ পরিবর্তিত হয়েছে, নগরের একটা উৎকৃষ্ট স্ট্রাকচার তৈরি হয়েছে। এবং এই নগরটা দুইটা প্রক্রিয়ায় বিভক্ত ছিল। একটা হচ্ছে যে উঁচু স্থান, যেটাকে নগর দুর্গের স্থানটা বলা যেতে পারে, হয়তো মিলিটারি এরিয়াটা। আর একটা হচ্ছে নিম্ন এলাকা, যেখানে হয়তো সাধারণ নাগরিকরা সেখানে বসবাস করছেন। এটা একটা নিম্ন এলাকাটাই হচ্ছে যে সাধারণ মানুষ যেখানে তারা বসবাস করছে, সেইখানে তাদের বসবাসের জন্য সকল রকম প্রক্রিয়া বা সুযোগ সুবিধা সেগুলোতে তৈরি করা হয়েছে। বসার যেমন মিটিং প্লেস, স্থানাগার, হ্যাঁ, তারপরে শস্য মারার স্থান, তারপরে শস্য সংরক্ষণের স্থান, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, রাস্তাঘাট, হ্যাঁ, এবং এইগুলা সবগুলাই এই নিম্ন স্থানগুলোতে তৈরি করা ছিল। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে উন্নত সৈরেজ ব্যবস্থা। এটাই সবচেয়ে বেশি প্রত্নতাত্ত্বিককে সারপ্রাইজ করেছে, যে কিভাবে একটা সৈরেজ ব্যবস্থা তৈরি করা সম্ভব ছিল। যেমন এই সৈরেজটা কখনো নগরকে প্রভাবিত করতো না। যেমন এটা সরাসরি হয়তো তখনকার দিনে নদীতে বা আহ, পানিতে গিয়ে মিশে যেত। এই ব্যবস্থাটা ছিল একটা দুর্দান্ত। এবং আরেকটা হচ্ছে যে তাদের জীবন জীবিকা, হ্যাঁ, তাদের জীবন জীবিকার জন্য তারা কিসের উপর ডিপেন্ড করতো? কৃষি কাজের উপর ডিপেন্ড করতো। সেখানে ধান চাষের বিষয়টা নাই, সেখানে গম বা অন্যান্য ফসল সেগুলার একটা আর প্রচলন ছিল। তৃতীয় হচ্ছে সেখানে নানান রকম কারিগরি বা শিল্প গোষ্ঠী ছিল, যারা কামার কুমার হিসেবে কাজ করেছে এবং নগরের মানুষের জন্য যা যা প্রয়োজন, নিত্যকার যা প্রয়োজন, সেটা তারা সরবরাহ করতে পেরেছে। অর্থাৎ তাদের একটা আর্টিজান ক্লাসও ছিল। এক হচ্ছে তাদের এ, কৃষি কৃষি কৃষির উপর তাদের দক্ষতা ছিল, এবং এট দ্য সেম টাইম তাদের আর তাদের আর্ট এবং আর্টিজান বিষয়গুলোর উপরও তাদের মোটামুটি একটা দক্ষতা ছিল। এটা গেল আরেকটা। আরেকটা হচ্ছে তাদের একটা নিজস্ব রাজনৈতিক এবং সমাজ কাঠামো ছিল। অর্থাৎ এই এই সভ্যতাগুলোর মধ্যে একটা তাদের নগরের শাসনকর্তা এবং নগর পরিকল্পনা, নগরকে কিভাবে তারা ম্যানেজ করছেন, হ্যাঁ, এবং এই বিষয়গুলো আহ, বা প্রশাসনিক একটা কাঠামো, এটা তাদের মধ্যে ছিল। ওই সময় এটা খুব দুর্দান্ত বিষয়। এবং কিভাবে পুরো নগরকে ম্যানেজ করা যায় সেই অনুসারে তাদের একটা কাঠামো ছিল। তাদের কৃতদাস ব্যবস্থা ছিল। এই কৃতদাসকে হয়তো তারা ইউজ করেছেন বিভিন্ন পদ্ধতি এবং প্রক্রিয়ার মধ্য দিয়ে নগর ব্যবস্থাপনা বা নগরের বিকাশের ক্ষেত্রে তাদেরকে দিয়ে নানানভাবে। তবে এইখানে এটাও বলা হয়েছে যে হয়তো ওইখানে ধনী এবং দরিদ্রের মধ্যে একটা বৈষম্য ছিল। এটাও সত্য। আহ আহ এই এই অর্থাৎ ধনী এবং দরিদ্র একটা সামাজিক স্তর বিন্যাসের কথাও আহ প্রত্নতাত্ত্বিকরা বলছেন, যে এটা হয়তো তাদের মধ্যে একটা ছিল। আরেকটা জিনিস যেটা আমরা বলি না, হয়তো একটা জিনিসও তারা বলছেন যে তাদের মধ্যে কিছু ব্যবসা বাণিজ্যের প্রচলনও ছিল। তারা কিছু ফরেন ট্রেড, তারা কিছু মাইগ্রেশনের মাধ্যমে বিভিন্ন অঞ্চলে তারা বাণিজ্যের জন্য তারা যেতেন। কারণ অন্যান্য অন্যান্য অঞ্চলগুলোতে এই যে হরপ্পা নিদর্শনগুলা বিভিন্ন অঞ্চলে যখন পাওয়া গেছে, তখন এই আসলে মুদ্রাটা কোথা থেকে এসছে বা তাম্রলিপিটা কোথা থেকে এসছে, এগুলার হয়তো একটা ধারণা করা যেতে পারে যে তারা আহ কৃষির পাশাপাশি বিভিন্ন রকম ব্যবসা বাণিজ্যতেও তারা ইনভলভ ছিলেন। শুধুমাত্র একটা উপরেই তারা নির্ভরশীল না, তারা এটার উপরেও তারা নির্ভরশীল ছিল। আর একটা বিষয় হচ্ছে তাদের ধর্ম ব্যবস্থাটা বা ধর্মের উপর বিশ্বাসটা ছিল হয়তোবা, এটাই বলা হচ্ছে,
তাদের ধর্মের যে বিষয়গুলো হচ্ছে যে তারা বিভিন্ন ধরনের দেব-দেবীর পূজাতে নিবেদিত ছিল। হয়তো তারা পরজন্ম বিশ্বাস করতে পারে। হয়তো বিভিন্ন দেব-দেবী এর উপর তাদের এই বিশ্বাসটা প্রবলতার কারণে হয়তো কোনটা শুভ এবং একটু আগে যেটা বললাম স্যাক্রেড এবং প্রফেন, কোনটা শুভ, কোনটা অশুভ, এই ধারণাটা হয়তো তাদের মধ্যে ছিল। এটা একটা বিষয়। অর্থাৎ তারা পশু পাখি যেমন এগুলার উপর তাদের একটা বিস্তৃত রকম বিশ্বাস এটাও তাদের ছিল। অর্থাৎ আহ আহ, যেটাকে বলা যেতে পারে যে সর্বপ্রাণবাদের হয়তো একটা বিশ্বাস তাদের মধ্যে থাকতে পারে। এটা একটা বিষয়। এবং তাদের শিল্প এবং বিজ্ঞানেও তাদের একটা মোটামুটি একটা কন্ট্রোল ছিল। বিজ্ঞান তো অবশ্যই ছিল, এই জন্য আমরা বলছি যে তারা যে নগরটা বিকশিত করেছে ডেফিনেটলি ওই নগরের মধ্যে তাদের একটা বিজ্ঞানের একটা চরম উৎকর্ষতা আমরা দেখতে পাই। আহ তারা কিছু গাণিতিক এবং জ্যামিতিক সূত্র তাদের মধ্যে ধারণা করা ছিল, এবং বিভিন্ন রকম শিল্পের নানান রকম শিল্পের শিল্প বলতে এখানে হয়তো ধাতব শিল্প, মৃৎ শিল্প, বা ধরুন অলংকার শিল্প, হ্যাঁ, এগুলাও তাদের মধ্যে কোনো না কোনো ভাবে ছিল। মৃৎ, অলংকার, তারপরে ধাতব, যুদ্ধাস্ত্র, এগুলাও তারা তৈরি করতে পারতো যেহেতু তারা নানান রকম স্কিল লোকজন ছিল। এবং তবে আহ, তাদের মধ্যে ভাষা এবং লিপির যে পাঠ্যোদ্ধার, এটা তো অবশ্যই তাদের মধ্যে একটা ভাষা ছিল। এইটা এখন পর্যন্ত ঠিক সেইভাবে স্কলাররা সেটা এখনো বের করতে পারেন নাই। তবে অনেকে বলে থাকেন তারা হয়তো ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর একটা অন্তর্ভুক্ত ছিল, কিন্তু তাদের আসলে নিজস্ব লিপিগুলোর পাঠোদ্ধার করাটা এখন পর্যন্ত ঠিক সেইভাবে সম্ভব হয় নাই। সুতরাং আহ খুব অল্প কিছু শব্দকে হয়তো চিহ্নিত করা গেছে, বেশি কিছু চিহ্নিত করা যায় নাই, এরকম একটা ব্যবস্থা। আর সিন্ধু সভ্যতার এই পুরো সভ্যতার আর আর পতনের পিছনে হয়তো যে কারণগুলোর কথা বলা হয়েছে, যে একটা হচ্ছে মোটামুটি প্রাকৃতিক বিপর্যয়, প্রকৃতির বিভিন্ন রকম বিপর্যয়ের কারণে এই জিনিসগুলো ঘটেছে, যেমন যা হয় বন্যা, খরা, এগুলা। বহিঃশক্তির আক্রমণ, সেটা একটা বিষয় যেটার সঙ্গে তারা ট্যাকেল করতে পারে নাই অনেক ক্ষেত্রে। তৃতীয় আরেকটা বিষয় হচ্ছে নিজেদের মধ্যে অন্তর্দলীয় কলহ বা দ্বন্দ্ব, এই জিনিসগুলো হয়তো তাদেরকে নানানভাবে প্রভাবিত করেছে। এই প্রভাবিত করার ফলে আহ, এই ধারণাগুলো হয়েছে। এই কারণগুলো যে মুখ্য ভূমিকা পালন করেছে এটাও নাই, তবুও ধারণা নেওয়া যেতে পারে যে বিভিন্ন রকমের প্রাকৃতিক বিপর্যয়ের কারণে হয়তো সিন্ধু নদীর অববাহিকা নদী হয়তো তাদেরকে আবার আহ, নদী প্রচন্ড বন্যা টন্যা এগুলার ফলেও তাদের এই সভ্যতাটা মাটির মধ্যে হয়তো মিশে যায়, এরকম ধারণা করে। কারণ এটা তো একেবারে মাটির নিচের থেকে খুঁজে বের করা হয়েছে, হয়তো পলি জমে জমে ওভার পিরিয়ড অফ টাইম। অনেকে বলছেন, তারা বলছেন যে নদীর অববাহিকা বিস্তীর্ণ পরিমাণে জলরাশির একটা পরিক্রমার ফলে হয়তো এই নগরগুলো ডুবে গেছে, যার ফলে অথবা ভূমিকম্পের ফলে স্থানচ্যুত হয়েছে, বিচ্যুত হয়েছে, যার ফলে এটা একটা হয়েছে, বা নদীর গতিপথের পরিবর্তনের ফলেও হয়তো এই সভ্যতার আর আর ধ্বংসের একটা কারণ হতে পারে, এরকম। সো অর্থাৎ আহ, এটাই হচ্ছে যে একটা বিষয় যে আহ, মহেঞ্জোদারো এবং হরপ্পা এইটা আহ, মিশরীয় বা মেসোপটেমিয়ার সভ্যতার মতো পুরনো, এত পুরনো না হলেও খ্রিস্টপূর্ব 2000 বা 3000, খ্রিস্টপূর্ব শব্দটা হচ্ছে যীশু খ্রিস্টের জন্মের আগে, এরও 2000-3000 বছর আগের থেকে তারা আহ, এই এই সভ্যতাটা ডেভেলপ করেছিল। এবং এই ভারতীয় সভ্যতার এই ধারণাটা হচ্ছে অন্তত আমরা যখন রেফার করি তখন এটাকে হয়তো বলতে হবে যে মহেঞ্জোদারো এবং হরপ্পার এই সভ্যতাটা হচ্ছে যে আমাদের সাবকন্টিনেন্টের নদী কেন্দ্রিক সভ্যতার একটা সুস্পষ্ট নিদর্শন, যেটা একটা নগর কেন্দ্রিক সভ্যতা। নগরের বিকাশ হয়েছে, নগর থেকে সামাজিক সম্পর্ক তৈরি হয়েছে, নগরের মধ্যেই বিভিন্ন শিল্প, কারুকাজ, এগুলা তৈরি হয়েছে, এবং তাদের একটা নিজস্ব, আবারও বলছি, তাদের একটা নিজস্ব
ধর্মীয় ব্যবস্থা আছে, তাদের একটা সামাজিক সংগ্রহ ব্যবস্থা, সামাজিক কাঠামোগত ব্যবস্থা আছে, তাদের একটা নিজস্ব অর্থনৈতিক ব্যবস্থা আছে, তারা বিজ্ঞান চর্চায় নিযুক্ত, হ্যাঁ, তারা কিছুটা ব্যবসা বাণিজ্য এগুলাতেও তারা অংশগ্রহণ করতো, এবং তারা শিল্পকলা এবং শিল্পকলায় তারা বেশ উৎকৃষ্ট ছিল। তাদের মধ্যে বিভিন্ন রকম মূর্তি পাওয়া গেছে, যেমন আমি বইগুলোতে হয়তো দেখি দু একটা বলা হয়েছে চুনা পাথরের মূর্তি পাওয়া গেছে, শ্মশ্রুমণ্ডিত আভক্ত মূর্তি, আহ নিত্যরত রমণী, পশুর মূর্তি, নরমূর্তি, জীবমূর্তি, নানান রকম মূর্তি। অর্থাৎ এটা নিয়ে এই ধারণাটা হয়েছে যে তারা আসলে মূর্তি পূজায় বিশ্বাসী ছিলেন, তারা দেবদেবীর পূজা অর্চনা থেকে বিশ্বাসী ছিলেন, এবং সেখান থেকেই হয়তো পরবর্তীতে ধর্মের সাথে এর একটা কানেক্টিভিটি অনেকে খুঁজে বের চেষ্টা করেন, হয়তো এটা অমূলক না। এই কারণগুলোর সাথে এই সভ্যতাগুলো বিকশিত হয়েছে। তো এই হচ্ছে যে মোটামুটি প্রত্যেকটা সভ্যতায় হয়তো আপনাকে আহ, দেখতে হবে এইভাবে, যে আমরা যখন পড়বো, আমরা যখন বইটা পড়ার চেষ্টা করব, তখন এই আজকে আমি আসলে ওটা খুঁজে পাইনি, আমি কোথায় স্ক্যান করে রেখেছি, আমি সরি, এটা হয়তো দেখাতে পারি নাই। আমি একটু পরে আবার হয়তো আবার খুঁজে দেখার চেষ্টা করবো, অথবা স্ক্যান করে আবার পাঠিয়ে দেবো, যে এই সভ্যতার দুইটা ধারণা আহ হচ্ছে যে মহেঞ্জোদারো এবং হরপ্পার, এই দুইটা ধারণা আমার ভারতবর্ষের প্রেক্ষাপট যদি আসে, তাহলে এই দুইটা আমরা এখানে বলবো। এই হচ্ছে যে আমাদের বিষয়। আর এইখানে আমি আজকে চট করে একটু শেষ করি। আহ এখন আপনাদের সাথে আর একটু আলোচনার দিকে আমরা যেতে পারি। ও আচ্ছা আচ্ছা, আমার ভিডিওটাও আমরা দেখিনি, সরি, আজকে তো আমি একেবারে আপনাদের সংস্পর্শ ছাড়াই কথা বলছিলাম এতক্ষণ, সরি সরি সরি। স্যার ভিডিও লিংকটা গ্রুপে দিয়ে দেন স্যার, আমরা দেখে আমি নিচ্ছি। আমি আর আমি হ্যাঁ, সরি, আমি যে নিজে ভিডিওটাই খুলি না, এটা মাত্র তো আমি খেয়াল করলাম। আহা, আপনারা কেউ বলেন নাই, আমি তো খেয়ালও করতে পারিনি। হ্যাঁ, সরি। অর্থাৎ আমরা যেটা বলার চেষ্টা করছি যে এটার একটা কাল আছে, হ্যাঁ, খ্রিস্টপূর্ব 3000 বা 2000 সাল থেকে এটার একটা স্থান কাল আছে। এটা ইংরেজদের মাধ্যমে আবিষ্কৃত হয়েছে, এবং তারাই খনন টনন করে এটা বের করেছে। একটা বিস্তীর্ণ নগর কেন্দ্রিক সভ্যতা, ঠিক আছে। আহ এটা নগরগুলো দুই ভাগে বিভক্ত ছিল, একটা দুর্গ এলাকা, একটা হচ্ছে সাধারণ মানুষের এলাকা, এবং তাদের একটা আহ নিজস্ব জীবিকা ব্যবস্থা, এই 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 ধারণাগুলো একটু রাখা। তবে আপনারা যখন পরীক্ষায় লিখতে যাবেন, বা আপনারা যখন দেখবেন, আপনারা কিন্তু আহ আহ অনেক কিছু পাবেন বইয়ে, যেগুলো মনে রাখাটা খুব কঠিন হবে। আমি আপনাদেরকে যে সাজেস্ট করব যে কি কি থিমটা একটু ধরে, কি থিমটা, যে যদি বলি আহ মহেঞ্জোদারো এবং হরপ্পার আহ এক কথা যদি আমরা বর্ণনা করতে যাই, তাহলে আপনাকে এই যে নগরের গঠন কাঠামো একটা ধারণা, এগুলা এক একটা মুখস্থ করতে যেন না, কারণ বইগুলাতে নানান রকম বলেছে, কত ফিট লম্বা ইট ছিল, কত চওড়া ছিল, এই ছিল সেই ছিল, সেগুলা বললে আপনি কিন্তু আমার মাথাটা আপনার খারাপ হয়ে যাবে। হ্যাঁ, সুতরাং আপনি জাস্ট একটু পড়বেন, পড়ার পরে আপনি নিজের মতো করে একটু বোঝার চেষ্টা করবেন। আসলে এই যে যদি বলে ধরেন, কথার কথা, এখানে বলা হয়েছে যে তাদের সিন্ধু সভ্যতায় আহ একটা সামাজিক এবং অর্থনৈতিক জীবনযাত্রার সঠিক চিত্র না পাওয়া গেলেও দুর্গ, ঘরবাড়ি, শস্যাগার, এগুলা জায়গা যে আমরা পেয়েছি, হ্যাঁ, মূর্তি টুর্তি, এগুলা থেকে ধারণা করা যায় তাদের অর্থনৈতিক এবং সাংস্কৃতিক অবস্থাটা। এবং এইটাই খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ বিভিন্ন আবিষ্কারগুলো থেকে এই ধারণাটা নেওয়া যেতে পারে যে তাদের একটা নিজস্ব সামাজিক, সাংস্কৃতিক বা অর্থনৈতিক অবস্থা ছিল, তাদের শস্যাগার ছিল, তাদের কৃষিভিত্তিক উৎপাদন ব্যবস্থা ছিল। এই যে এই ধারণাগুলো, এখন স্থন, কাল, পাত্র কি হয়েছে সেটা হয়তো ইতিহাসের বইয়ে এটা থাকে, এটা বলার কোনো প্রয়োজন নাই। বরং আপনি এটা লক্ষ্য করার চেষ্টা করেন যে তাদের কি আসলে কোনো অর্থনৈতিক ব্যবস্থা ছিল, তাদের কি কোনো সামাজিক সাংস্কৃতিক ব্যবস্থা ছিল, তাদের কি শিল্পকলাটা ছিল, আচ্ছা, তারা কি জ্ঞান বিজ্ঞানে উন্নত ছিল, আচ্ছা, তারা কি ব্যবসা বাণিজ্য করতো, বলা হয়েছে আভ্যন্তরীণ নদীপথ ছাড়াও তারা সমুদ্র, স্থলপথে বিভিন্ন জায়গায় ব্যবসা করত। এটাই হচ্ছে সামাজিক ইতিহাস। তাদের কি কোনো শিল্পকলা ছিল,
অবশ্যই ছিল। তাদের এই শিল্পকলা এই দেখে তারা বিভিন্ন রকম শিল্পকলার মধ্যেও তারা ছিল। এই যে এই জিনিসগুলা একটু বলা, আপনারা ওই টাইম ধরে ধরে ওই প্যাটার্ন ধরে ধরে বলতে যাওয়ার চেষ্টা করার কোনো দরকার নাই। জাস্ট একটু ধারণা। আর আমি কয়েকটা আর যেটা করবেন সেটা হচ্ছে যে বইয়ের বলার থেকে আমি যেহেতু এই প্রত্যেকটা সভ্যতার ক্ষেত্রে আমি একটু বলবো যে আপনারা লিঙ্ক গুলা দিয়ে একটু ভিডিও দেখার চেষ্টা করবেন। অনেক সময় সিইং ইজ বিলিভিং বলা হয়ে থাকে, সিইং ইজ বিলিভিং। অত আমি হয়তো বললাম কারণ এগুলো তো ইতিহাসের বিষয়, হয়তো এত ইন্টারেস্টিং নাও হতে পারে, কিন্তু তারা যখন ডকুমেন্টারি গুলো তৈরি করেছে এবং এগুলো হয়তো তথ্যগুলো, আপনি এই তথ্যগুলো থেকে কিছুটা ধারণা নেওয়ার চেষ্টা করেন। আমি এই 2-3টা লিঙ্ক দিব, আপনারা এই লিঙ্ক গুলা একটু পড়বেন, যাতে সরি একটু দেখবেন, অল্প সময়ে 2, 4, 10 মিনিট। এতে আপনার একটা স্পষ্ট ধারণা হয়ে যাবে যে একটা নগর কেন্দ্রিক সভ্যতা কিভাবে বিকশিত হয়েছে এবং কিভাবে আবিষ্কার হলো, কিভাবে এর পতন হলো। এই 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 মাত্র। আমি সরি যে আজকে এই আলোচনাটার জন্য যে আমার স্ক্যান কপিটা আমি কোথায় রেখেছি আমি ঠিক পাচ্ছি না। আমি আবার একটু স্ক্যান করে আপনাদেরকে আমি আবার দিব। আমি সরি যে স্যার আমি আসলে সেটা দেখাতে পারলাম না। হ্যাঁ, বল প্লিজ। স্যার বলছিলাম এই হিন্দু সভ্যতার আগে কি কোনো সভ্যতা ছিল না, এটাই আমাদের। আহ এটাকে মনে করা এটাকেই বলা 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 হচ্ছে যে ভারতীয় মহাদেশে এটাই হচ্ছে সবচেয়ে প্রাচীন সভ্যতা। কিন্তু সিন্ধু সভ্যতার আগেও পৃথিবীর বিভিন্ন সভ্যতা হয়েছে। এটা বলা হয়েছে যে মিশরীয় সভ্যতা, মেসোপটেমিয়া সভ্যতা, এগুলো সিন্ধু সভ্যতার থেকেও পুরনো। কিন্তু ভারতীয় উপমহাদেশে এটাই হচ্ছে সবচেয়ে প্রাচীন সভ্যতা। এই আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমি আজকে এখানে রাখি। আমি এক্ষুনি আপনাদেরকে এটা স্ক্যান করে দেওয়ার চেষ্টা করছি। আমি সরি, আজকে আমি এটা ছাড়াই বললাম। আমি ভিডিও লিঙ্ক গুলো একটু দিচ্ছি, আপনারা একটু দয়া করে ভিডিও লিঙ্ক গুলো একটু দেখবেন প্লিজ। ঠিক আছে? জি স্যার, ভিডিও লিঙ্ক গুলা দিয়ে দেন স্যার, আর হ্যাঁ, স্ক্যান কপিটা পরে দিলে হচ্ছে। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ। হ্যাঁ, আচ্ছা। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ও আমরা তো আসসালাম। ঈদের পরে আবার বসবো। হ্যাঁ, এর মধ্যে তো ঈদের বন্ধ হয়ে যাচ্ছে। তো ঈদের পরে আমরা আবার আমি সিআর এর সঙ্গে কানেক্ট করে আমরা ঈদের পরের থেকে আবার করবো ইনশাল্লাহ। তো ভালো থাকেন, জি স্যার। সবাইকে অগ্রিম ঈদ মুবারক। যে যেখানে থাকেন সুস্থ থাকেন, নিরাপদ থাকেন। হ্যাঁ, আমরা সবাই সবার জন্য দোয়া করি, আশীর্বাদ করি যাতে সবাই সুস্থভাবে বেঁচে থাকি। ঠিক আছে? ভালো আপনাকে ঈদের থাকবেন। শুভেচ্ছা। সবাই ভালো জি থাকেন। স্যার, যে আল্লাহ হাফেজ যেখানে স্যার, থাকেন। আসসালামু আলাইকুম।